আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? 2023 সালের 10 ডিসেম্বর একটা টাইটেল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানানো হয় দম সিনেমাটা 2025 সালে মুক্তি পাবে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ওই একই সময় কুরবানির ঈদে রায়হান রাফির পরিচালনায় শাকিব খানের তুফান আসার কথা ছিল, সেইটা কথা মতো আসছে। কিন্তু 2025 সাল চলে এসেছে, এখনো পর্যন্ত দম সিনেমাটার আর কোনো আপডেট আসেনি। কিন্তু কেন? দেশের রাজনৈতিক পট পরিবর্তন হবার সাথে কি এইটা কোনোভাবে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে, নাকি যথাসময়ে দমের আপডেট চলে আসবে, যেহেতু এটা ডেট ফিক্সড করা হয়েছিল না? না, যথাসময় কেমনে আসবে? ঈদ উল ফিতর তো চলেই আসছে, তার মানে দম ঈদ উল ফিতর আসতেছে না। 2025 সালে আরেকটা ঈদ আছে, কুরবানির ঈদে। কুরবানির ঈদে শোনা যাইতেছে রায়হান রাফি, চরকি এসবি পালফাই আবার নিয়ে আসতেছে তাণ্ডব। কোরবানির ঈদেও যদি তাণ্ডব আসে, তাহলে দম কখন আসবে? দম 2025 সালে কিভাবে আসবে? কি মনে হয় এই সিনেমার ভবিষ্যৎ কি? প্রশ্নটা আপনাদের কাছে রইল। এবার চলে যাই ডাইনির কাছে। মিমি চক্রবর্তীর ডাইনি, হইচইয়ের ডাইনি, এটা একটা ওয়েব সিরিজ যেটা আগামী 14 মার্চ হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে যাচ্ছে। ট্রেলারটা দেখলাম, বেশ প্রমিজিং লাগলো। ট্রেলার দেখে মনে হচ্ছে গল্পটা দুই বোনের, গল্পটা কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার। একটা গ্রাম যেখানে প্রত্যেকটা মানুষ কুসংস্কারে আচ্ছন্ন, আবার একটা পরিবার যেখানে একজন কর্তা আছে পরিবারের এবং তার কথাই শেষ কথা। সেখানে পরিবারের বাকি কোনো সদস্যের কথার কোনো ভ্যালু নাই। এই পরিবারের দুই মেয়ে, লতা এবং পাতা। পাতার চরিত্রে অভিনয় করেছে মিমি চক্রবর্তী, আর লতার চরিত্রে কে অভিনয় করছে তাকে আমি আসলে চিনি নাই। ট্রেলারটা দেখে স্টোরি সম্পর্কে যে ধারণা পেলাম, তাতে মনে হচ্ছে স্টুডেন্ট লাইফে মিমি চক্রবর্তী হয়তো কোনো একটা ছেলের সাথে রিলেশনে জড়ায়, যেটা তার এই ফ্যামিলি মেনে নেয় না, বিশেষ করে তার বাবা। অতঃপর সে সেই ছেলের সাথে চলে যায়। পরবর্তীতে পাতার বোন লতা, যেই লতা পরিবারে থেকে যায়, সেই লতাকে হয়তো পারিবারিকভাবেই কোনো একটা ছেলের কাছে বিয়ে দেওয়া হয়, অথবা সেও হয়তো মিমি চক্রবর্তীর পথেই হাঁটে। তবে যেটাই হোক, লতা যেখানে যাবে, যেই গ্রামে যাবে, সেই গ্রামটা একদম কুসংস্কারাচ্ছন্ন একটা গ্রাম। সেখানে নারী পুরুষের ভেদাভেদ থেকে শুরু করে একজন মানুষের অসুস্থতা নিয়েও ব্যাপকভাবে কুসংস্কারে বিশ্বাসী গ্রামবাসী। এরপর দেখা যায় পাতা দীর্ঘদিন পর কোনো একটা কারণবশত তার ফ্যামিলিতে ফিরে এসেছে। এবার সে জানতে পারলো যে তার বোন লতা এখন সেই ফ্যামিলিতে আর থাকে না। কেউ একজন জানায় তার বোনকে ছাড়া তাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা সম্ভব না। অর্থাৎ তখন আমরা বুঝতে পারি মিমি চক্রবর্তীর এই পাতা ক্যারেক্টারটা হয়তো তার ফ্যামিলির কাছে পুনরায় ফিরে এসেছে সম্পত্তির ব্যাপারে, সম্পত্তির ভাগ বাটোয়ারার ব্যাপারে। যেহেতু তার বোনকে ছাড়া এই সম্পত্তির ভাগ বাটোয়ারা একদম ইম্পসিবল, তার বোন মিসিং, অনেকদিন যাবত দেখাও হয় না। সো সে তার বোনকে খুঁজতে বেরিয়ে পড়ে। বোনের সন্ধানে বেরিয়ে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এমন একটা গ্রামে গিয়ে সে পৌঁছায়, সেই গ্রামের গোটা মানুষ তার বোনের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। সে দেখতে পায় তার বোনের অবস্থা খুবই খারাপ। এবার এমন অবস্থায় লতাকে বাঁচাতে পাতা সেই গোটা গ্রামের কুসংস্কার আচ্ছন্ন লোকেদের বিরুদ্ধে একা লড়াই করার সিদ্ধান্ত নেয়। আমরা এখানে আরো দেখতে পাই গ্রামের প্রত্যেকটা কুসংস্কার আচ্ছন্ন মানুষ তাকে এবং তার বোনকে প্রাণে মারার পৈশাসিক চেষ্টা চালাতে থাকে। সে তার অসুস্থ বোনের এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। অর্থাৎ গল্প সম্পর্কে ট্রেলার থেকেই আমরা একটা ভালো ধারণা পাচ্ছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ট্রেলার দেখার পরে, এত কিছু জানার পরে আগ্রহ কমার পরিবর্তে আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। মানে ওয়েব সিরিজটা দেখার আগ্রহ বেড়ে যাচ্ছে। জানতে ইচ্ছে করছে এরপরে কি হবে। শেষ পর্যন্ত পাতা কি পারবে গোটা একটা গ্রামের সাথে যুদ্ধ করে তার বোনকে এবং নিজেকে বাঁচাতে? এই প্রশ্নের উত্তর ওয়েব সিরিজটা না দেখলে পাওয়া যাবে না। এবার এখানে একটা ছোট প্রশ্ন আসে যে এই ওয়েব সিরিজটার নাম ডাইনি কেন দিল? বন্ধুরা, আমার যেটা মনে হয়, সম্ভবত এই রূপক নামটার মাধ্যমে বোঝানো হয়েছে যে কুসংস্কার আচ্ছন্নদের চোখে লতা এবং পাতাদের মতো মেয়েরা ডাইনি, অথবা লতা যেহেতু অসুস্থ তাকে গ্রামের লোকেরা ডাইনি বলে ডাকে, কারণ তারা কুসংস্কারে বিশ্বাস করে। বন্ধুরা, ডাইনির ট্রেলার কার্ড থেকে শুরু করে এইখানে মিমি চক্রবর্তীর অভিনয়, এক্সপ্রেশন, ইভেন কালার গ্রেডিং সবকিছু কিন্তু টপ নচ লাগতেছে। এইটুকু আমি শিওর যে মিমি চক্রবর্তীর ক্যারিয়ারের আরেকটা সেরা কাজ এটা হতে যাচ্ছে। এই নায়িকা ইন্ডাস্ট্রিতে সব থেকে ভ্যালুয়েবল নায়িকাতে পরিণত হয়েছে তার কাজের মাধ্যমে। সে যে সমস্ত কন্টেন্ট চুজ করতেছে সেগুলো কিন্তু আসলে দর্শক পছন্দ করার মতোই। ইভেন সে পলিটিক্স থেকেও সরে এসেছে, এই ব্যাপারটাও কিন্তু খুব পজিটিভ। এখানে অ্যাকশনও আছে ভাই, যেটা একটু নতুন লাগতেছে আমার কাছে। মানে ওয়েব সিরিজের মধ্যে অ্যাকশন, তাও আবার এই ধরনের অ্যাকশন, একটা নারীর সাথে কুসংস্কারাচ্ছন্ন একটা গ্রামের মানুষ যেইভাবে আসলে এগ্রেসিভ মুডে আক্রমণ করতেছে, এই ব্যাপারগুলো। আর একটা সিন তো ভাই না বললেই না, মিমি চক্রবর্তীকে আমি বারবার টেনে টেনে ওটা দেখতেছিলাম যে আসলে কি মিমি চক্রবর্তীকে এইভাবে লাথিটা মারতেছে। দেখার পরে ভাই আমি তো অবাক, এটা তো মিমি চক্রবর্তীর এই লাথিটা মারতেছে আর সে যায় হচ্ছে কেচি গেটের মধ্যে বাড়ি খাইতেছে। তো আমার যেটা মনে হয়, ট্রেলারের প্রত্যেকটা সিন কিন্তু দর্শকদের গুজবাম্প ফিল করাইতে পারতেছে, আর এটাই হচ্ছে ট্রেলারের সার্থকতা, এটাই হচ্ছে একটা কন্টেন্টের সার্থকতা। হইচইয়ের প্ল্যাটফর্মে সেরা একটা কাজ আসতে চলেছে। কমেন্ট বক্স গুলো চেক করলাম, সেখানে দেখলাম অনেকে কিন্তু এই ধরনের কমেন্টও করছে, নেটফ্লিক্সের খাকি সিরিজের যে কালার গ্রেডিং, যে লুক অ্যান্ড ফিল, সেটার থেকে বেটার হয়েছে। সো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ট্রেলারটা দর্শক খুব ভালোভাবে নিয়েছে, পজিটিভ ভাবে নিয়েছে। এবার চলে আসি
ওয়েব ফিল্ম আমলনামায়। চরকিতে একটা ওয়েব ফিল্ম আসতে যাচ্ছে, যে ওয়েব ফিল্মটার নাম হচ্ছে আমলনামা, যেটা পরিচালনা করেছেন রায়হান রাফি। এইখানে আমরা দীর্ঘদিন পর জাহিদ হাসানকে পেতে যাচ্ছি। জাহিদ হাসান আমার খুব প্রিয় একজন অভিনয় শিল্পী। আর একটা ব্যাপার আমি খেয়াল করলাম যে পুরনো যে সমস্ত শিল্পী, যেমন রুবেলকে এর আগে আমরা দেখেছি, এরকম দু একটা চেষ্টা রায়হান রাফির পক্ষ থেকে বারবার করা হচ্ছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। সো লেটস সি কি হয়। একটা 4 টেস্ট তারা ড্রপ করেছে, সেই 4 টেস্টটা দেখে আসলে চরিত্র সম্পর্কে খুব একটা যে ধারণা পাওয়া যাচ্ছে সেটা না। তবে আমরা এখানে যাদের যাদের দেখবো, কেন্দ্রীয় যে চরিত্রগুলো প্লে করছে, জাহিদ হাসান, সারিকা সাবা, তমা মির্জা, আরেকজন আছে তমা মির্জার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করবে, কিন্তু তাকে আমি চিনি না, সো নামটা মেনশন করতে পারলাম না। 4 টেস্টের শুরুতেই দেখা যাচ্ছে মাদক বিরোধী অভিযানের নাম করে একজন মানুষকে মধ্যরাতে তার ফ্যামিলি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যারা তুলে নিয়ে যাচ্ছে তারা আইনের লোক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। যে লোকটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে সে হচ্ছে তমা মির্জার হাজবেন্ড। দেখে মনে হচ্ছে আর কি, শিওর না, অন্য কিছু তো হতে পারে। জাহিদ হাসানকে এখানে দেখা গেছে, জাহিদ হাসানকে দেখে অনুমান হচ্ছে যে সে হয়তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো একটা কর্মকর্তা অথবা আইনের লোক কিছু একটা হবে। 4 টেস্টে দুইটা ফ্যামিলি দেখতে পেলাম, একটা হচ্ছে জাহিদ হাসানের ফ্যামিলি, আরেকটা হচ্ছে তমা মির্জার ফ্যামিলি। তো এই দুইটা ফ্যামিলির দুই ধরনের জীবনযাত্রা, এই দুইটা ফ্যামিলির দুই ধরনের জীবনযাত্রাকে এক সূত্রে গেথে গল্পটা হয়তো বলার চেষ্টা করবেন রায়হান রাফি। তো দেখা যাক কি হয়। আর গল্পের ছোট্ট একটু ধারণা ওই ফিল্মটার এই 4 টেস্টের ডেসক্রিপশন বক্সে তারা দিয়ে দিয়েছে। সেখানে লেখা অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি আইনের অপপ্রয়োগকে হয়তো এই ওয়েব ফিল্মে একটু তুলে ধরার চেষ্টা করা হবে। তো এখন আমার কথা হচ্ছে যে এই ধরনের চেষ্টাটা যথাসময়ে কেন করা হয় না। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে তোমরা অবশ্যই জানাবো যে এই 3টা কন্টেন্ট নিয়ে আলোচনা করলাম, এই 3টা কন্টেন্টের মধ্যে কোনটা নিয়ে তোমাদের মন্তব্য কি।